প্রথম পরিচয়। রুদ্র আর মেঘলা দুই ভিন্ন জগতের মানুষ। রুদ্র একদম সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। আর জীবনে আছে স্বপ্ন, কিন্তু বাস্তবতা তাকে কঠিন করে তুলেছে। অন্যদিকে মেঘলা ধনী বাবার একমাত্র মেয়ে, যার জীবন বিলাসিতায় ভরা। দুজনের দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে। মেঘলা প্রাণবন্ত হাসি খুশি মেয়ে, রুদ্র ছিল বরাবরের মতো চুপচাপ, নিজের জগৎকে বেঁচে থাকা এক সাধারণ ছেলে। প্রথমে তাদের মধ্যে তেমন কথা হতো না, কিন্তু একদিন বৃষ্টির দিনে কলেজ ক্যাম্পাসে রুদ্রকে একা বসে থাকতে দেখে মেঘলা এগিয়ে এলো। তুমি বরাবরই এত চুপচাপ কেন? মেঘলা জিজ্ঞেস করেছিল। রুদ্র একটু হেসে বলেছিল, কথা বলার লোক কোথায়? সেই এক প্রশ্ন থেকে বন্ধুত্বের শুরু। ধীরে ধীরে রুদ্র আর মেঘলার বন্ধুত্ব গভীর হতে লাগলো। রুদ্র কখনো বুঝতে পারেনি কবে সে মেঘলাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে জানতো এই ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই। রুদ্র প্রতিদিন মেঘলার সঙ্গে সময় কাটাতো, তার হাসি খুনসুটি সবকিছুই রুদ্রের কাছে অমূল্য হয়ে উঠেছিল, কিন্তু সে কখনো সাহস করে বলতে পারেনি, আমি তোমাকে ভালোবাসি। একদিন মেঘলা বলল, রুদ্র জানো, আমার বাবা আমার জন্য একটা ছেলে পছন্দ করেছেন। ও আমাদের মতোই বড়লোক পরিবারের ছেলে। রুদ্রের বুকটা ধক করে উঠল। সে কিছু বলতে পারল না, শুধু শুনে গেল। তুমি খুশি তো? মেঘলা জানতে চাইল। রুদ্র মিথ্যা হাসি দিয়ে বলল, হ্যাঁ, খুব খুশি। সেদিন রাতে রুদ্রের চোখে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। মেঘলার বিয়ে ঠিক হয়ে গেল। রুদ্র কিছুই করতে পারল না। সেদিন সে কলেজের গেটের সামনে দাঁড়িয়েছিল। মেঘলা এসে বলল, আমাকে ভুলে যেও না রুদ্র, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। রুদ্রের কিছু বলার ছিল না, সে শুধুমাত্র মাথা নেড়ে হাসল, কিন্তু সে হাসির পিছনে ছিল ভাঙা হৃদয়ের আর্তনাদ। বিয়ের দিন রুদ্র দূর থেকে দেখল মেঘলা অন্য একজনের হাত ধরে নতুন জীবনে পা দিচ্ছে। সে শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল, কারো অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়ল। মেঘলা কখনো জানতে পারল না রুদ্র তাকে কতটা ভালোবেসেছিল, আর রুদ্র সে বাকি জীবন নিঃশব্দ ভালোবাসা নিয়ে বেঁচে রইল। প্রায় গল্পটি 50 শব্দের একটি সংক্ষিপ্ত সংস্করণ। আপনি যদি আরও বিস্তারিত চান তবে আমি এটা বড় করে দিতে পারি। হারিয়ে যাওয়ার দিনগুলো। মেঘলার বিয়ের পর রুদ্রের জীবন বদলে গেল। সে আগের মতো হাসত না, বন্ধুদের সঙ্গে তেমন কথা বলতো না। সময়ের সঙ্গে সঙ্গে সেও বিদ্যালয়ে শেষ করলো, কিন্তু মনের ভেতর একটা শূন্যতা থেকে গেল। কলেজের সেই মাঠ, ক্যাম্পাসের করিডোর, স্নান, বৃষ্টি, বিকেল, কিছু কিছু ছিল মেঘলার ছায়া। রুদ্র বারবার নিজেকে বলতো, এটা আমার কল্পনা মাত্র, সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যিটা ছিল কিছুই ঠিক হয়নি। একদিন সে শুনল মেঘলা এখন বিদেশে থাকে, তার স্বামী একজন বড় ব্যবসায়ী, তার সুখের সংসার। রুদ্র হেসে বলল, এটাই তো হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু হাসির আড়ালে ছিল এক গভীর শূন্যতা। বছর 5 পর একদিন অফিস থেকে ফেরার পথে রুদ্র হঠাৎ মেঘলাকে দেখতে পেল। একটা কফের জানালার পাশে বসে আছে সে, চোখ মুখে কেমন যেন বিষণ্ণতা। রুদ্র অবাক হয়ে দেখল, তারপর চোখে সেই আগের হাসিটা নেই। সে কি ভুলে গেছে? অপেক্ষা না করে রুদ্র ভেতরে ঢুকলো। মেঘলা তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড চুপচাপ থাকার পর তার ঠোঁটে একটুখানি হাসি ফুটলো। রুদ্র এত বছর পর। দুজন হাসি মুখে বসলো, কথা শুরু হলো। মেঘলা ধীরে ধীরে বলল, রুদ্র তুমি কেমন আছো? রুদ্র মিথ্যা হাসি দিয়ে বলে, ভালো আছি, তুমি? মেঘলা চুপ করে রইল, কিছু বলল না। রুদ্র বুঝতে পারল মেঘলার চোখের ভাষা বলছে সব ঠিক নেই। রুদ্র শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলো, তুমি কি সুখী? মেঘলা মাথা নিচু করে বলল, তুমি কি মনে করো? রুদ্রের বুকে কেঁপে উঠল। এত বছর ধরে যে মানুষটা সুখের জন্য নিজের ভালোবাসাকে গোপন করেছিল, সেই মানুষটাই আজ অসুখী। মেঘলা বলল, আমার স্বামী খুব ব্যস্ত, আমাদের মধ্যে ভালোবাসা নেই, শুধু সম্পর্কের নামটুকু আছে। কাগজে কলমে আমরা স্বামী স্ত্রী, কিন্তু হৃদয়ের বন্ধন নেই। রুদ্র চুপ করে শুনতে লাগলো। মেঘলা হঠাৎ বলল, জানো রুদ্র, তুমি যদি একদিন সাহস করে বলতে যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতো। রুদ্রের চোখে জল চলে এলো। এত বছর পর ওর স্বীকারোক্তি, কিন্তু এখন কি করে কিছু বদলানো সম্ভব?
মেঘলা উঠে দাঁড়ানোর পর রুদ্র উঠে দাঁড়ায়। দুজনের চোখে চোখে চোখ পড়ে, যখন হাজারো না বলা কথা আটকে আছে মাঝখানে। রুদ্র নীরবে তাকিয়ে থাকলো আর মেঘলা হালকা হেসে বলল, তুমি ঠিক আছো রুদ্র? রুদ্র মিথ্যে হেসে দিল, আমি সবসময় ঠিক থাকি, তুমি জানো তো। মেঘলা চোখ মুখে একরাশ কষ্ট ফুটে উঠল। রুদ্র, একটা কথা বলবে? বলো। আমাকে কি এখনো ভালোবাসো? রুদ্রের বুকের ভিতর শূন্যতা নেমে এলো। সে কিছুক্ষণের জন্য চুপ করে রইল, তারপর হাসি মুখে বলল, ভালোবাসাটা কি কোনোদিনও ফুরিয়ে যায়? মেঘলার চোখ টলমল করছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তুমি খুব ভালো একজন মানুষ রুদ্র। রুদ্র হেসে বলল, হয়তো খুব ভালো বলেই তোমাকে কখনো নিজের করে চাইতে পারিনি। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল, সময় যেন থমকে গিয়েছিল। তারপর মেঘলা ধীরে ধীরে বলল, আমাকে বিদায় দিতে পারবে? রুদ্র মাথা ঝাঁকলো, কিন্তু তার মন জানতো এটা শুধু বিদায় নয়, এটা চিরবিদায়। সেদিনের পর থেকে রুদ্র আর মেঘলার দেখা হয়নি। সময় এগিয়ে গেছে, কিন্তু রুদ্রের সামনে মেঘলার স্মৃতি রয়েছে আগের মতোই। একদিন খবর পেলাম মেঘলা বিদেশ চলে গেছে, হয়তো আর কখনো ফিরবে না। রুদ্র জানতো সে যা কিছু চেয়েছিল তা কিছুই পারেনি, কিন্তু ভালোবাসা কি সবসময় পাওয়ার জন্য হয়? একদিন রুদ্রের এক বন্ধু তাকে বলল, তুই মেঘলাকে ভুলে যা রে। এত বছর হয়ে গেল। রুদ্র শুধু হাসলো, ভুলে যাওয়ার জন্য তো ভালোবাসিনি। বছর 10 পর রুদ্র একদিন নিজের পুরনো ডায়েরি খুলে বসলো। সেখানে একটা লাইন লেখা ছিল, ভালোবাসা না পাওয়া কষ্টের চেয়েও ভালোবাসা না বলার কষ্ট অনেক বড়। সে ডায়েরির পাতা বন্ধ করলো, জানালার বাইরে তাকালো। আকাশের মেঘ জমেছে, ঠিক মেঘলার নামের মতো। সে জানতো তার ভালোবাসা আজও বেঁচে আছে, কিন্তু শুধু নিঃশব্দে। রুদ্র তারপর পুরনো ডায়েরি বন্ধ করে যাচ্ছিল, তখনই একটা চিঠি খুঁজে পেল। হলুদ হয়ে যাওয়া কাগজে শুধু কয়েকটা লাইন লেখা ছিল, রুদ্র, যদি কোনো দিন এই চিঠি তোমার হাতে পড়ে তাহলে যেন আমি কখনো সুখী ছিলাম না। আমার হাসির আড়ালে শুধু তোমার জন্য অপেক্ষা। আমি চেয়েছিলাম তুমি একদিন এসে আমাকে নিয়ে যাবে, কিন্তু তুমি এলে না, তাই আমাকে চলে যেতে হলো। মেঘলা। রুদ্রের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, এটা এখানে কিভাবে? সে ভাবতে লাগলো, এই চিঠি তো সে কখনো পায়নি। তবে কি মেঘলা কোনোদিনও তাকে পাঠিয়েছিল, কিন্তু সে জানতো না? রুদ্র সেই রাতে পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করলো। অনেক খোঁজ খবরের পর জানতে পারলো মেঘলা কয়েক মাস আগে দেশে ফিরেছে। সে ঠিক করলো এবার আর দেরি করবে না। পরের দিন সকালে সে এক বন্ধুর কাছ থেকে মেঘলার ঠিকানা পেল। একটা ছোট শহরে সে এখন একা থাকে। রুদ্র দেরি না করে রওনা দিল। রুদ্র যখন পৌঁছলো তখন সন্ধ্যা হয়ে গেছে। একটা ছোট বসার সামনে দাঁড়িয়ে আছে কলবল চপল। কয়েক সেকেন্ড পর দরজা খুলল। মেঘলা দাঁড়িয়ে আছে, কিন্তু আগের মতো প্রাণোচ্ছল নয়। তার চোখে বিষণ্ণতা, মুখে ক্লান্তির ছাপ। রুদ্র অবাক হয়ে বলল, তুমি কি আমাকে চিনতে পেরেছো? মেঘলা কিছু না বলে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, তুমি এলে কেন রুদ্র? রুদ্র পকেট থেকে সেই চিঠিটা বের করলো। এই চিঠিটার উত্তর দিতে এসেছি। মেঘলা চিঠিটা দেখে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার চোখ থেকে। তুমি দেরি করে ফেলেছ। রুদ্র ইতস্তত হয়ে গেল। মানে? মেঘলা হালকা হাসলো, কিন্তু সেই হাসির মধ্যে গভীর বিষাদ লুকোনো আছে। আমার আর বেশি সময় নেই, ডাক্তার বলেছে আমার দিন ফুরিয়ে এসেছে। রুদ্র যেন বিশ্বাস করতে পারছিল না। তুমি মজা করছো না তো? মেঘলা মাথা নেড়ে বলল, আমি ক্লান্ত রুদ্র, এবার মুক্তি চাই। রুদ্র চিৎকার করে উঠল, না, আমি তোমাকে এভাবে হারাতে পারি না। কিন্তু বাস্তবতা কারো অপেক্ষা করে না। পরের কয়েকটা দিন রুদ্র মেঘলার সঙ্গে কাটালো। দিনের পুরনো স্মৃতি সবকিছু যেন আবার ফিরে এলো। একদিন সকালে রুদ্র যখন ঘুম থেকে উঠল, মেঘলা জানালার পাশে বসে আকাশ দেখছিল। রুদ্র ধীরে ধীরে তার পাশে গিয়ে বসলো। কি দেখছো? স্বাধীনতা রুদ্র, আমি এবার সত্যি মুক্ত হব। সেদিন রাতের দিকে মেঘলা রুদ্রের কাঁধে মাথা রাখলো, ধীরে ধীরে বলল, তুমি জানো আমি আসলে কখনো তোমাকে ছেড়ে যাইনি, শুধু পরিস্থিতি বাধ্য করেছিল। রুদ্র কিছু বলল না। কিছুক্ষণ পর তার কাঁধের ভারটা হালকা হয়ে গেল। মেঘলা চির ঘুমে চলে গেল। রুদ্র চুপচাপ বসে রইল, কারণ এই ভালোবাসা ছিল নিঃশব্দ। মেঘলার মৃত্যুর পর রুদ্র তার স্মৃতিতে বেঁচে রইল। একদিন সে আবার সেই পুরনো চিঠিটা খুলে পড়ল। সে লাইন লেখা ছিল, যদি কখনো দেখা হয় তবে বলবে আমার জন্য একটা কবিতা লিখবে। রুদ্র কলম হাতে তুলল, কিন্তু কোনো শব্দ খুঁজে পেল না, কারণ সত্যিকারের ভালোবাসার জন্য ভাষার দরকার হয়। নিঃশব্দ ভালোবাসা চিৎকারে বেঁচে থাকবে, শব্দের বাইরে।
সে আগের মতো বেঁচে ছিল, কিন্তু তার ভেতরটা শূন্য। অফিস করতো, রাতে বাসায় ফিরে চুপচাপ বসে থাকতে, বন্ধুদের সঙ্গে তেমন কথা বলতো না। তার ঘরের এক কোণে এক পুরনো বাস্ক ছিল। সে বাস্কে রাখা ছিল মেঘলার হাতের লেখা চিঠি, পুরনো কিছু ছবি আর একটা ছোট্ট নীল রঙের রুমাল, যেটা একদিন বৃষ্টির মধ্যে মেঘলা রুদ্রকে দিয়েছিল। প্রতিদিন রাত হলে সে সেই বাস্ক খুলে বসত। তুমি কোথায় মেঘলা? তার প্রশ্নের উত্তর আসতো না, শুধু জানালার পর্দায় একটু নড়ে উঠে বসত। সে একটা বাগানে হাঁটছে, চারপাশ সাদা ফুল ফুটে আছে, হালকা বাতাস বইছে। হঠাৎ সামনে মেঘলা এসে দাঁড়ালো, আগের মতোই হাসি মুখে। রুদ্র, তুমি তো কবিতা লিখতে ভালোবাসতে, আমার জন্য একটা কবিতা লিখো না। রুদ্র কিছু বলতে যাচ্ছিল, কিন্তু দেখলো মেঘলা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। সে দৌড়ে গিয়ে মেঘলার হাত ধরতে চাইল, কিন্তু হাতের মধ্যে বাতাস ছাড়া কিছুই পেল না। হঠাৎ ঘুম ভেঙে গেল। রুদ্র উঠে বসলো, বুক ধড়ফড় করছে। তারপর ধীরে ধীরে খাতাটা হাতে নিল, কলম তুলে লিখলো প্রথম লাইন, তুমি চলে গেছো তবু রয়ে গেছো। সেই রাতে রুদ্র প্রথমবার চোখ বন্ধ করে একটু শান্তি অনুভব করলো। সেই মেঘলার স্মৃতি নিয়ে কবিতা লিখলো, ছোট্ট গল্প লিখলো, এমনকি একদিন একটা উপন্যাসও লিখে ফেললো, নিঃশব্দ ভালোবাসা নামে। এই গল্প একদিন বিখ্যাত হয়ে গেল। অনেক মানুষ পড়লো, অনেক কাঁদলো, কিন্তু কেউ জানতো না গল্পের রুদ্র আর মেঘলা আসলে বাস্তবের মানুষ। এইভাবে সময় কেটে গেল। সেই বইটা এগিয়ে দিয়ে বলল, স্যার, এই গল্পটা আমার প্রিয়। এটা কি সত্যি ঘটনা? রুদ্র মুচকি হেসে বলল, কেন, তুমি কি মনে করো? মেয়েটি হেসে বলল, আমার মনে হয় সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। রুদ্র কিছু বলার আগে সে জানতো তার ভালোবাসা সত্যিই হারায়নি। মেঘলা আজও তার সঙ্গে আছে, তার প্রতিটি শব্দের ভেতর, প্রতিটি কবিতার লাইনে। ভালোবাসা কখনো শেষ হয় না। এই পরিণতি কেমন লাগলো? আপনি যদি নতুন করে মোড় চান তাহলে জানতে পারেন। রুদ্র জীবনের অনেকটা পথ হেঁটে ফেলেছে, কিন্তু তার মন পড়ে আছে সেই পুরনো দিনগুলোর কাছে, যেখানে মেঘলা ছিল কিছু না বলা কথা। তার লেখা বই নিঃশব্দ ভালোবাসা এখন সবার কাছে জনপ্রিয়। তরুণ তরুণী পড়ে আবেগে ভেসে যায়, কিন্তু কেউ জানে না এই গল্পের নায়ক একাকী কোনো এক প্রান্তে বসে মেঘলার জন্য অপেক্ষা করছে। বইমেলার অনুষ্ঠানে রুদ্র যায়, মানুষের ভালোবাসা পায়, কিন্তু মনের শূন্যতা কিছুতেই পূরণ হয় না। এক রাতে সে পুরনো চিঠিগুলো হাতে নিয়ে বারান্দায় বসেছিল। আকাশে পূর্ণিমার আলো, বাতাসে এক ধরনের বিষণ্ণতা। হঠাৎ তার মনে হলো কেউ তাকে ডাকছে, একটা পরিচিত কণ্ঠ, রুদ্র। সে চমকে উঠল, মেঘলা। সে দ্রুত চারপাশে তাকালো, কিন্তু কেউ নেই। সে মনে মনে হাসলো, আমি কি এখন কল্পনাও করতে শুরু করলাম? কিন্তু তখন একটা ঠান্ডা বাতাস এসে তার গায়ে লাগলো। তার মনে হলো যেন কেউ তার কাঁধে হাত রাখলো। একটা মৃদু কণ্ঠস্বর কানে এলো, তুমি কি আমাকে সত্যিই ভুলে গেছো রুদ্র? তার চোখের পানি এসে গেল। ভুলতে চাইলে কি ভোলা যায়? সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। মনে হলো মেঘলা তার সামনে বসে আছে। মেঘলা ধীরে ধীরে বলল, তুমি প্রতিদিন আমার জন্য লেখো, কিন্তু নিজেকে হারিয়ে ফেলেছো কেন? রুদ্র কিছু বলল না, শুধু মেঘলার মুখের দিকে তাকিয়ে রইল। তুমি কি এবার আমাকে মুক্তি দিবে রুদ্র? রুদ্র চমকে উঠল, মুক্তি? হ্যাঁ, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে আমাকে এই কষ্টের স্মৃতির পাঁজর থেকে মুক্তি দাও, নিজেকেও মুক্তি করো, বেঁচে থাকো, হাসো, ভালোবাসা। আমি তোমার ভেতর আছি, কিন্তু আমাকে একটুখানি আলাদা দাও রুদ্র, শুধু অন্ধকার নয়। সকালে যখন সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে পড়ল, রুদ্র চোখ খুলল। তার মনে হলো গভীর রাতের ঘটনা কি স্বপ্ন ছিল, নাকি সত্যি মেঘলা এসেছিল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার বুকের ভেতর আর আবেগের মতো ভারী লাগছিল না। আজ অনেক দিন পর সে হাসলো। বুকের কাছে রাখা সেই নীল রুমালটা হাতে নিল। আমি তোমাকে ভুলবো না মেঘলা, কিন্তু আমি এবার তোমার কথা রাখবো। সে জানতো মেঘলা আজও তার সঙ্গে আছে, কিন্তু এবার সে তাকে শুধু নিঃশব্দ ভালোবাসা দিয়ে বেঁধে রাখবে না, বরং স্মৃতির আলোয় মুক্তি দিবে। এই গল্পের শেষটা কেমন লাগলো? চাইলে আরেকটি নতুন মোড় যোগ করতে পারি। মেঘলা চলে যাওয়ার পর রুদ্র নতুন করে বাঁচার চেষ্টা করেছিল। সে লিখত, মানুষের সঙ্গে সময় কাটাতো, হাসত, কিন্তু জানতো তার হৃদয়ের গভীরে একটি জায়গা চিরকাল শূন্যই থাকবে। বছর কেটে গেছে। একদিন পর পুরনো বন্ধুরা দেখা করতে এলো। রুদ্র, তোকে একটা কথা বলার আছে। কি কথা? তুই কি জানিস মেঘলার একটা ছোট্ট মেয়ে আছে? রুদ্র থমকে গেল। কি? বন্ধু বলল, হ্যাঁ, তার নাম মীরা। ওর বয়স 8 বছর। রুদ্রের মাথা ঘুরতে লাগলো। কিন্তু মেঘলা তো?
বন্ধু দীর্ঘশ্বাস ফেলে বলল, মেঘলা মারা যাওয়ার আগে চিঠি লিখে গিয়েছিল, তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছিল, কিন্তু সে জানতো একমাত্র তুই ওর মেয়েকে নিজের করে নিতে পারবি। রুদ্র ইতস্তত হয়ে গেল। মেঘলা চলে গেছে, কিন্তু তার একটা অংশ এই পৃথিবীতে রয়ে গেছে। রুদ্র ছোট্ট মীরার খোঁজ করলে একটা অনাথ আশ্রমে মেয়েটি থাকতো। সে সেখানে গিয়ে দেখলো একটা ছোট্ট মেয়ে কোণে বসে ছবি আঁকছে। রুদ্র ধীরে ধীরে তার পাশে গিয়ে বসলো। রুদ্র, তুমি কি আঁকতে ভালোবাসো? মেয়েটি চুপচাপ থাকলো, তারপর মাথা নাড়ল। রুদ্র হাসলো। তুমি কি জানো, তোমার মাও খুব সুন্দর করে আঁকতে পারতো? মেয়েটি এবার বিস্মিত হয়ে বলল, আপনি মাকে চিনতেন? রুদ্র দীর্ঘশ্বাস ফেলল, খুব ভালো করে চিনতাম। তারপর থেকে রুদ্র মীরার সঙ্গে দেখা করতে যেত। ধীরে ধীরে মেয়েটি তার সঙ্গে স্বচ্ছন্দ হয়ে উঠল। একদিন রুদ্র তাকে বলল, তুমি কি চাইবে আমি তোমার অভিভাবক হই? মীরা তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল, আমার মা কি এটা চাইতো? রুদ্রের চোখে জল এসে গেল। হ্যাঁ, মা চাইতো। মীরা এগিয়ে এসে তার হাতে হাত রাখলো। তাহলে আমিও চাই। বছরের পর বছর মেঘলা স্মৃতি নিয়ে বেঁচে ছিল রুদ্র, কিন্তু আজ সে নতুন এক সত্যির মুখোমুখি দাঁড়িয়েছিল। ভালোবাসা হারায় না, ভালোবাসা শুধু রূপ বদলায়। আজ মেঘলা নেই, কিন্তু তার অস্তিত্ব রয়ে গেছে মীরার হাসিতে, তার চোখের গভীরতায়। রুদ্র জানতো এবার তার বেঁচে থাকার কারণ আছে। শুধু নিঃশব্দ ভালোবাসা নয়, এবার তার ভালোবাসার একটি নতুন জীবনের আশ্রয় হবে। মীরা এখন রুদ্রের সঙ্গে থাকে। রুদ্রের নিঃসঙ্গ জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। আগে যেটা ছিল শুধু মেঘলা স্মৃতি নিয়ে বেঁচে থাকা, এখন সেটা হয়ে উঠেছে নতুন একটি দায়িত্ব, একটা ছোট্ট মেয়ের স্বপ্ন গড়ার গল্প। মীরা ধীরে ধীরে রুদ্রের কাছে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে চায়। একদিন রাতে সে জিজ্ঞেস করে, আমার মা কি তোমাকে খুব ভালোবাসতো? রুদ্র একটু চুপ করে থাকলো, তারপর বলল, হ্যাঁ, আমাদের ভালোবাসা ছিল নিঃশব্দ, কিন্তু সবচেয়ে গভীর। মীরা মৃদু হাসলো, আমি মাকে কখনো দেখিনি, কিন্তু আমার মনে হয় তোমাকে অনুভব করতে পারি। মা রুদ্র হাত রাখলো। তুমি সবচেয়ে সুন্দর স্মৃতি। সে রাতে রুদ্র প্রথমবার মনে করলো, ভালোবাসা শুধু হারানো গল্প নয়, ভালোবাসার নতুনভাবে খুঁজে পাওয়ার নামও হতে পারে। কিন্তু জীবন এত সহজ নয়। একদিন মীরা স্কুল থেকে ফিরে কাঁদতে কাঁদতে বলল, এক ছেলে আমাকে বলেছে আমার বাবা মা কেউ বেঁচে নেই, আমার তো কোনো পরিবারই নেই। রুদ্র চুপ করে থাকলো, তারপর মেয়েটিকে কোলে তুলে নিয়ে বলল, শোনো মীরা, পরিবার শুধু রক্তের সম্পর্ক না, ভালোবাসার সম্পর্কও হতে পারে। মীরা তার দিকে তাকিয়ে বলল, তাহলে তুমি কি আমার বাবা? রুদ্র একটু থমকে গিয়ে তারপর হাসলো, যদি তুমি চাও তবে অবশ্যই। সেই রাতে রুদ্র আরেকবার অনুভব করলো, ভালোবাসা হারিয়ে যায় না, সে শুধু নতুন রূপ নেয়। রুদ্র এখন মাঝে মাঝে পুরনো দিন চিঠিগুলো পড়তো। একদিন সে একটা চিঠির একেবারে নিচের দিকে ছোট্ট একটি লাইনে খুঁজে পেল, যেটা আগে কখনো খেয়াল করেনি। যদি তুমি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে দুঃখের স্মৃতি নিয়ে বসে থেকো না, বরং নতুন কিছু তৈরি করো। আমি চাই তুমি আবার হাসো। রুদ্র চিঠিটা বুকের কাছে চেপে তুলল, তারপর মীরাকে পাশে নিয়ে বলল, চলো আমরা এখন নতুন গল্প শুরু করি। মীরা খুশিতে হাততালি দিল। সত্যি তো, জীবন থেমে থাকে না। নিঃশব্দ ভালোবাসা হয়তো বয়ে যায়, কিন্তু সময়ের সঙ্গে সে নতুন আলোয় ধরা দেয়। এই গল্পের নতুন মোড় কেমন লাগলো? চাইলে আরও একটা নতুন যোগ করতে পারি। মীরা এখন বড় হয়ে গেছে। রুদ্রের তত্ত্বাবধানে সে ধীরে ধীরে বেড়ে উঠছে। স্কুলে ভালো করেছে, আঁকতে শিখেছে, গল্প লিখতে ভালোবাসে। একদিন সন্ধ্যায় মীরা তার হাত ধরে বলল, আমি একটা গল্প লিখেছি, তুমি পড়বে? রুদ্র মৃদু হাসলো, অবশ্যই। মীরা খাতাটা এগিয়ে দিল। গল্পের শিরোনাম দেখে রুদ্রের বুক ধক করে উঠল, নিঃশব্দ ভালোবাসা। সে অবাক হয়ে মেয়েটির দিকে তাকালো, এটা তুমি কিভাবে লিখলে? মীরা একটু হেসে বলল, আমি জানি না, কিন্তু মনে হলো লিখতে হবে। রুদ্রের গভীরভাবে অনুভব করলো, মেঘলা আজও তাদের সঙ্গে আছে, কেন না কোনোভাবে। একদিন রুদ্র হঠাৎ খবর পেল মেঘলার বাবা খুব অসুস্থ। তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে আছেন, কিন্তু কেউ তার খোঁজ নেন না। এটা শুনে রুদ্র কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর মীরাকে সঙ্গে নিয়ে হাসপাতালে গেল। বৃদ্ধ শুয়েছিলেন, চোখ বন্ধ। রুদ্র তার পাশে গিয়ে দাঁড়ালো, চাচা কেমন আছেন? রুদ্র চোখ খুললেন,
কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর মৃদু স্বরে বললেন, আমি তো তোমাকে ভুলে গিয়েছিলাম রুদ্র, কিন্তু তুমি আমাকে ভোলোনি। রুদ্র দীর্ঘশ্বাস ফেলল। ভুলতে পারেনি, মেঘলা আপনাকে খুব ভালোবাসতেন। বৃদ্ধের চোখে জল চলে এলো। আমি অনেক বড় ভুল করেছিলাম, তাই না? রুদ্র কিছু বলল না, শুধু তার হাতটা শক্ত করে ধরল। আমি চাই না আর কেউ এই ভুল করুক। সেই দিনের পর থেকে রুদ্র শুধু মীরার নয়, মেঘলার বাবারও দেখাশুনো করতে লাগলো। একসময় সেই মানুষটা রুদ্রকে অপছন্দ করতে, এখন সেই তাকে ছেলের মতো ভালোবাসতে শিখলো। একদিন বৃদ্ধ বললেন, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই রুদ্র। আমি চাই তুমি এই বাড়িটা এতিমদের জন্য দান করো। রুদ্র বিস্মিত হয়ে বলল, আপনি নিশ্চিন্ত? বৃদ্ধ হাসল, হ্যাঁ, এই বাড়িতে এক সময় কষ্ট ছিল, আমি চাই এখন শুধু ভালোবাসা থাকুক। রুদ্র অনুভব করলো সত্যিকারের ভালোবাসা শুধু কাছে থাকতেই নয়, ক্ষমা আর নতুন শুরুর মাঝেও থাকে। সেই দিনের সিদ্ধান্ত হলো এই বাড়ি হবে মেঘলার ফাউন্ডেশন, যেখানে এতিম শিশুরা আশ্রয় পাবে, নতুন জীবন স্বপ্ন দেখবে। অনেক বছর কেটে গেছে, রুদ্র এখন বৃদ্ধ, কিন্তু তার চোখে শান্তির আভা। মীরা এখন সফল একজন লেখক, যার প্রথম বই ছিল নিঃশব্দ ভালোবাসা, যা তার মায়ের আর রুদ্রের কাহিনী বলে। বইয়ের উৎসবে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, আপনি কিভাবে এত সুন্দর প্রেমের গল্প লিখতে পারেন? মীরা মুচকি হাসল, কারণ আমি ভালোবাসাকে শুধু কষ্টের গল্প মনে করি না। ভালোবাসা মানে হারিয়ে যাওয়া নয়, ভালোবাসা মানে একসঙ্গে থাকা, একে অপরের মধ্যে বেঁচে থাকা। তারপর রুদ্র দিকে তাকিয়ে বলল, আমি ভালোবাসার উত্তরাধিকারী বহন করছি। রুদ্র অনুভব করল আজ সে সত্যিই মুক্ত। মেঘলা তার পাশে নেই, কিন্তু তার ভালোবাসার নতুন আকারকে বেঁচে আছে মীরার হাসিতে আর কথায়, তার ভালোবাসায়। ভালোবাসা কখনো নিঃশব্দ হয় না, সে শুধু নিঃশব্দ থাকে না। এত পরিণত কেমন লাগলো, চাইলে আরও নতুন টুইস্ট যোগ করতে পারি। রুদ্র এখন অনেক বয়সী, তার চোখে বয়সের ছাপ, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি। সারা জীবন সে মেঘলাকে ভেবেছে, তার স্মৃতির সঙ্গে বেঁচেছে, কিন্তু আজ সে বুঝতে পেরেছে সময় এসে গেছে বিদায় নেওয়ার। এক সন্ধ্যায় মীরা তার পাশে এসে বসল। তুমি কেমন আছো বাবা? রুদ্র মৃদু হাসল, আমি ভালো আছি, কিন্তু সময় এসে গেছে মেঘলার কাছে যাওয়ার। মীরার চোখ ভেজে উঠল, তুমি জানো তুমি সবসময় আমার সবচেয়ে বড় শক্তি ছিলে। রুদ্র মেয়েটির মাথায় হাত রাখলো, আর তুমি আমার সবচেয়ে সুন্দর গল্প। সে রাতে রুদ্র শেষবারের মতো তার পুরনো চিঠিগুলি পড়ল, তারপর জানালার পাশে বসে চোখ বন্ধ করলো। বাতাসে মেঘলার কণ্ঠস্বর ভেসে এলো, রুদ্র এবার আমার কাছে এসো। পরের দিন সকালে রুদ্র আর জেগে উঠল না, তার পাশে পাওয়া গেল একটি চিঠি। মীরা, তোমার কাছে আমার শেষ অনুরোধ, তুমি জীবনে কখনো ভালোবাসাকে হারিয়ে ফেলো না। ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়ার গল্প নয়, ভালোবাসা মানে স্মৃতিতে বেঁচে থাকার গল্প। আমি মেঘলার কাছে যাচ্ছি, কিন্তু আমি জানি তুমি আমার ভালোবাসা বাঁচিয়ে রাখবে। ভালো থেকো, তোমার বাবা রুদ্র। মীরা চিঠি বুকের কাছে চেপে ধরে, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু সে জানতো এটা দুঃখের অশ্রু নয়, ভালোবাসার অশ্রু। অনেক বছর পর মীরা আজ এক বিখ্যাত লেখক, তার বই নিঃশব্দ ভালোবাসা এখন সারা পৃথিবীর মানুষ পড়ে কাঁদছে ভালোবেসে। একদিন এক তরুণ সাংবাদিক তাকে জিজ্ঞেস করল, আপনি গল্পের অনুপ্রেরণা কি? মীরা মুচকি হাসলো, তার চোখে জল চিকচিক করছে, কিন্তু সে জলে একসঙ্গে ছিল বিষাদ, ভালোবাসা আর এক নতুন প্রত্যয়। সে ধীরে ধীরে বলল, ভালোবাসা হারিয়ে যায় না, ভালোবাসা কখনো শেষ হয় না, ভালোবাসা শুধু নতুনভাবে বেঁচে থাকে। এই পরিণতি কেমন লাগলো? চাইলে অন্যরকম টুইস্ট যোগ করতে পারি। রুদ্র চলে গেছে অনেক বছর হলো, মীরা আজও তার বাবার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছে। বাবার লেখা শেষ চিঠিটা সে আজও যত্ন করে রেখেছে। মাঝে মাঝে পড়তে বসত, প্রতিবার পড়ার সময় মনে হয় বাবার কণ্ঠ যেন কানে ভাসছে। ভালোবাসা হারিয়ে যায় না, ভালোবাসা কখনো শেষ হয় না। আজ মীরা দাঁড়িয়ে আছে মেঘলা ফাউন্ডেশনের সামনে। এই এতিমখানাটাই তার বাবার শেষ স্বপ্ন ছিল, তা আজ সত্যি হয়েছে। তার পাশে দাঁড়িয়ে আছে অনাদি একজন তরুণ উদ্যোক্তা, যে মীরার সঙ্গে মেঘলা ফাউন্ডেশনে কাজ চালিয়ে যাচ্ছে। আদিত্য মৃদু স্বরে বলল, তুমি জানো রুদ্র চাচু যদি বেঁচে থাকতেন তিনি আজ কতটা গর্বিত থাকতেন? মীরা হেসে বলল, আমি জানি, আর আমি জানি তিনি এখন আমার কাছেই আছেন, আমাদের প্রতি ভালো কাজে, প্রতিটা হাসির মাঝে।
আদিত্য মীরার পাশে সবসময় ছিল। যখন সে বাবা হয়েছিল তখন সে নিঃসন্দেহ অনুভব করত যখন সে তার জীবন নিয়ে দ্বিধায় ছিল। একদিন সূর্যাস্তের সময় তারা নদীর পাড়ে হাঁটছিল। আদিত্য বলল, মীরা, তুমি কি জানো, ভালোবাসা শুধু স্মৃতিতে থাকে না, এটা নতুন করে আসতে হয়। মীরা কিছু বলল না, শুধু আকাশের দিকে তাকিয়ে এলো। তার হৃদয় এখনো বাবার কথা ঘুরপাক খাচ্ছে, কিন্তু সে অনুভব করলো হয়তো বাবার কথাই সত্যি ছিল। ভালোবাসা কখনো হারায় না, সে শুধু রূপ বদলায়। সেদিন রাতে সে বাবার চিঠির শেষ লাইনটা আবার পড়ল। তুমি জীবনে কখনো ভালোবাসাকে হারিয়ে ফেলো না। তার চোখ ভিজে উঠল। সে জানতো একটি নতুন গল্প শুরু হতে যাচ্ছে। অনেক বছর পর মীরা আজ শুধু একজন লেখক নয়, একজন সমাজকর্মী। মেঘলা ফাউন্ডেশন এখন অনেক এতিম শিশুর আশ্রয়খানা, যেখানে ভালোবাসা হারিয়ে যায় না, বরং নতুন প্রাণ পায়। তার বই নিঃশব্দ ভালোবাসা আজও পাঠকরা পড়ে কাঁদে ভালোবেসে। একদিন এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, আপনি কি মনে করেন রুদ্র স্যার এখনও আপনার জীবনে আছেন? মীরা হেসে বলল, তিনি আছেন প্রতিটি শিশুর হাসিতে, প্রতিটি ভালোবাসায়, গল্পে। তিনি আছেন আমার হৃদয়ে, আমার ভালোবাসায়। আদিত্য পাশে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, এবং তুমি ভুলে গেছো না, ভালোবাসা কখনো শেষ হয় না। মীরা হাসলো। আজ সে সত্যি বুঝতে পারল, নিঃশব্দ ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু সময়ের সঙ্গে নতুন অর্থ পায়। মীরা এখন সমাজের একজন সমিতি ব্যক্তি, লেখক এবং মেঘলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা। আজ রাতে একা থাকলে বাবার কথা মনে পড়ে। একদিন মীরা তার বাবার পুরনো অ্যালবামটি খুলল। একটা পুরনো ডায়েরি চোখে পড়ল, যার মলাটে লেখা রুদ্রের দিনলিপি। তার বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে প্রথম পাতাটা খুলল। আজ মেঘলার সঙ্গে প্রথমবার দেখা হলো। হাসিটা দেখে মনে হলো জীবনটা হয়তো সুন্দর হতে পারে। মীরার চোখে জল চলে এলো। তারপর বাবা এখন কখনো অনুভূতি কাউকে বলেনি, এই ডায়েরিতে সব লিখে রেখেছে। সে একটা পর একটা পাতা উল্টাতে লাগলো, আর রুদ্রের নিঃশব্দ ভালোবাসার গল্প যেন নতুন করে অনুভব করলো। সে ডায়েরির একদম শেষ পাতায় একটা সমাপ্তি লাইন ছিল, যদি আমি না থাকি তাহলে আমার ভালোবাসা কি কেউ অনুভব করবে? মীরা কলম নিয়ে নিল, তারপর নিচে লিখল, হ্যাঁ বাবা, তোমার ভালোবাসা আমি অনুভব করি প্রতিদিন, প্রতিক্ষণ। সে রাতের পর মীরা বুঝতে পারল তার জীবনের একটা নতুন দায়িত্ব আছে, তার বাবার গল্প সবার কাছে পৌঁছে দেওয়া। কয়েক মাস পর মীরার লেখা নতুন বই প্রকাশ পেল, রুদ্রের দিনলিপি, নিঃশব্দ ভালোবাসার গল্প। এটি শুধু আরেকটি উপন্যাস ছিল না, এটি ছিল সত্যিকারের প্রেমের এক অমর দলিল। পাঠকরা পড়ে কাঁদলো, হাসলো, আর ভালোবাসার নতুন সংজ্ঞা খুঁজে পেল। বইয়ের শেষ লাইনে মীরা লিখল, ভালোবাসা কখনো হারায় না, সে শুধু সময়ের সঙ্গে বদলায়, কিন্তু অনুভূতি বয়ে যায় ঠিক আগের মতো। বইটি বেস্ট সেলার হলো, আর লাখো মানুষ রুদ্র আর মেঘলার ভালোবাসার কাহিনী জানল। একদিন মীরা আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি জিতেছ বাবা, তোমার নিঃশব্দ ভালোবাসা আজ বেঁচে আছে। সেই মুহূর্তে বাতাসে যেন বাবার কণ্ঠস্বর ভেসে এলো, আমি সবসময় তোমার সঙ্গে আছি মেয়ে। এই কাহিনী শেষ কেমন লাগলো? চাইলে আরও একটি মোট চরিত্র যোগ করতে পারি। মীরার জীবন অনেক বদলে গেছে। রুদ্রের দিনলিপি বইটি সারা দেশে আলোড়ন তুলছে। ভালোবাসার এই নিঃশব্দ গল্প লাখো মানুষ ছুঁয়ে গেছে। কিন্তু একদিন হঠাৎ মীরা এক চিঠি পেল, একটি অচেনা ঠিকানা, যে ঠিকানার চিঠিতে লেখা ছিল, তুমি কি সত্যি বিশ্বাস করো রুদ্র আর মেঘলার গল্প এখানেই শেষ? মীরার শরীর কেঁপে উঠল। এটা কে পাঠিয়েছে? কেন? তার মনে হলো পুরনো কোনো না বলা গল্প আবার জেগে উঠতে চলেছে। মীরার চিঠির ঠিকানায় গেল, একটা ছোট্ট পুরনো বাড়ি, কাঠের দরজায় ধুলো জমা আছে। সে দরজায় টোকা দিয়েই ভিতর থেকে এক বৃদ্ধ বেরিয়ে এলো। তার চোখে দেখা হলো রুদ্রকে চিনত। আপনি কে? মীরা জিজ্ঞেস করেন। বৃদ্ধ মৃদু হেসে বলল, আমি রুদ্রের পুরনো বন্ধু, কিন্তু আমি শুধু ওর বন্ধু নই, আমি ছিলাম মেঘলার পরিবারের কাছের একজন। মীরার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আপনি কি বলতে চান? বৃদ্ধ বলল, রুদ্র আর মেঘলার প্রেমের কাহিনী এখনো অসম্পূর্ণ। তুমি কি জানতে চাও রুদ্রের শেষ দিনগুলোয় কি আর খুঁজেছিল? মীরার মাথা ঝিমঝিম করছে। সে জানতো তার বাবার গল্প শেষ হয়ে গেছে, কিন্তু হয়তো সত্যিই কিছু না বলা অধ্যায় রয়ে গেছে। সে ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমি জানতে চাই।
বৃদ্ধ তার একটি পুরনো বাস্ক দিল। মীরা বাস্ক খুলতে দেখলো একটি পুরনো জমা চিঠি। চিঠির উপর লেখা ছিল মেঘলার শেষ বার্তা, যা রুদ্র কখনো পড়তে পারেনি। মীরার হাত কাঁপছিল, সে ধীরে ধীরে চিঠিটা খুলল। রুদ্র, আমি জানি তুমি হয়তো আমাকে ভুলে যাবে না, কিন্তু আমি চাই তুমি নতুন করে বাঁচো। আমি চাই আমার জন্য দুঃখ নিয়ে বেঁচে থেকো না, বরং এই পৃথিবীতে ভালোবাসার গল্প ছড়িয়ে দাও। আমি যদি কখনো ফিরে আসি, যদি আমার অস্তিত্ব কোনোভাবে এই পৃথিবীতে থেকে যায়, তাহলে আমার গল্পটা অসম্পূর্ণ থেকেও ভালো থেকো। আমার চিরন্তর ভালোবাসা, মেঘলা। মীরার চোখ দিয়ে শুধু অশ্রু গড়িয়ে পড়ল। আর বাবার ভালোবাসার গল্প সত্যি এখনও শেষ হয়নি। এই চিঠিগুলোটাই রুদ্রর শেষ উপস্থিতি টুকরো, যেটা সে কখনো খুঁজে পায়নি। এখন মীরার সামনে এক নতুন দায়িত্ব, এই গল্পকে সম্পূর্ণ করা। সে রাতে মীরা নিজের ডেস্কে বসলো, তার সামনে একটা খালি কাগজ। সে কলম তুলে লিখতে শুরু করলো। নিঃশব্দ ভালোবাসা শেষ না হওয়া গল্পের নতুন অধ্যায়। তার চোখে জল ছিল, কিন্তু সে হাসছিল, কারণ সে জানতো সত্যিকারের ভালোবাসা শুধু এক জীবনের জন্য নয়, সে সময়ের সীমানা ছড়িয়ে অন্তকাল বেঁচে থাকে। এই গল্পের নতুন মোড় কেমন লাগলো? চাইলে আরও রহস্য, নতুন টুইস্ট যোগ করতে পারি। মীরা চিঠিটা হাতে নিয়ে বসে আছে। মেঘলা যে তার বাবাকে শেষবারের মতো লিখেছিল, সে জানতো হয়তো রুদ্রের জীবনটা বদলে যেত, কিন্তু চিঠিটা এতটাই ছিল কেমন, রুদ্র সেটা কখনো পারেনি। সে বৃদ্ধের দিকে তাকিয়ে বলল, আপনি এতদিন পরে এটা আমাকে দিলেন কেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলল, কারণ আমি জানতাম একদিন তুমি আসবে। মীরার ভ্রু কুঁচকে গেল। মানে? বৃদ্ধ বলল, রুদ্র আমার খুব কাছের বন্ধু ছিল, সে জানতো না, কিন্তু মেঘলা মৃত্যুর আগে আমাকে অনুরোধ করেছিল একটা কথা রুদ্রকে না বলতে। কী কথা? মীরা অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো। বৃদ্ধ ধীরে ধীরে বলল, মেঘলা কখনো রুদ্রকে ছেড়ে যেতে চায়নি, ও বাধ্য ছিল। মীরার ইতস্তত হয়ে গেল। মানে মেঘলা কি স্বেচ্ছায় রুদ্রকে ছেড়ে যায়নি? বৃদ্ধ বলল, না, ওকে বাধ্য করা হয়েছিল। মীরার মাথায় ঝড় উঠল। তার বাবা সবসময় ভেবেছিল মেঘলা তাকে ছেড়ে চলে গিয়েছে, হয়তো নতুন জীবনে ছিল, কিন্তু সত্যিটা অন্যরকম। মীরা চিঠিটা আবার পড়তে লাগলো। এবার নতুন চোখ আটকার এক নতুন লাইন। আমার চলে যাওয়ার কারণ আমাকে জানানো হয়নি, কিন্তু আমি যদি সত্যিটা জানতে চাই, তাহলে একদিন ফিরে আসো নদীর ধারে সেই পুরনো বাড়িতে। মীরার শরীর শিউরে উঠল। নদীর ধারে পুরনো বাড়ি। বাবার ডায়েরিতে সে পড়েছিল রুদ্র আর মেঘলা একটি নির্দিষ্ট জায়গায় দেখা করত, যেখানে তারা একসঙ্গে সময় কাটাতো। সেই জায়গাটি কি মেঘলার ইঙ্গিত করেছিল? মীরা জানতো সে থামতে পারবে না, তার বাবা আর পারেনি, সেও করবে, সত্যি খুঁজে বের করবে। পরদিন সকালে মীরা সেই নদীর ধারে পুরনো বাড়ির সামনে দাঁড়ালো। বাড়িটা এখন ধ্বংস, প্রায় অনেক বছর ধরে কেউ এখানে আসেনি। সে দরজায় ধাক্কা দিল, কেউ ছিল না, কিন্তু দরজাটা একটু ঠেলে দিতেই সেটা খুলে গেল। ভেতর ধুলোবালি, স্তর, ভাঙা আসবাবপত্র। একটা জানালার ধারে একটা পুরনো টেবিল পড়ে আছে, তার উপর একটা ধুলো জামা বাস্ক। মীরা বুক কাঁপতে কাঁপতে বাস্কটা খুলল। ভেতরে একটা পুরনো ডায়েরি, কিছু চিঠি আর কিছু ছবি। ছবিটায় রুদ্র আর মেঘলা হাসছে, ঠিক যেমনটা সে কল্পনা করেছিল। কিন্তু ডায়েরির প্রথম পাতাটা খুলতেই তার নিঃশব্দ বন্ধ হয়ে গেল। সেখানে লেখা, আমার নাম মেঘলা, আর এই ডায়েরিটি লুকিয়ে আছে এক নিঃশব্দ ভালোবাসার সমাপ্ত সত্য। মীরার হাত কাঁপছিল। তার সামনে রাখা ছিল মেঘলার শেষ ডায়েরি, যেখানে হয়তো এমন কিছু সত্য লুকিয়ে আছে যা তার বাবা রুদ্র কখনো জানতে পারেনি। সে ধীরে ধীরে প্রথম পাতাটা খুলল। রুদ্র, তুমি যখন এই ডায়েরিটা পড়বে, তখন আমি হয়তো থাকবো না, কিন্তু বিশ্বাস করো, আমি কখনো তোমাকে ছেড়ে যেতে চাইনি। আমি তোমাকে ভালোবেসেছিলাম আমার শেষ নিঃশব্দ পর্যন্ত, যখন তোমাকে বাধ্য করা হয়েছিল তোমার কাছে থেকে দূরে যেতে, কারণ শুধু ভালোবাসা যথেষ্ট ছিল না। মীরার চোখে জল চলে এলো। তার বাবা সারা জীবন দুঃখ নিয়ে বেঁচেছে, অথচ আসল সত্যিটা সে জানেই না, কিন্তু সে মেঘলাকে বাধ্য করেছিল রুদ্র ছেড়ে যেতে। ডায়েরির পাতাগুলোতে সেই উত্তর ছিল। মেঘলা লিখেছে, আমার পরিবার কখনো চায়নি আমি রুদ্রকে ভালোবাসি। তারা মনে করতো আমাদের সম্পর্ক অসম্ভব। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু একদিন তারা আমাকে আনলিমিটেড দিল।
রুদ্রকে ছেড়ে না গেলে তারা আমার জীবন নরক বানিয়ে দেবে। আমি জানতাম রুদ্র কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না, তাই আমি নিজেই ওর জীবন থেকে সরে গিয়েছিলাম যাতে সে নিরাপদ থাকে। কিন্তু আমি ওকে বলিনি, এক মুহূর্তের জন্যও না। মীরা হতবাক হয়ে গেল। তার বাবার জীবনটা এক নতুন বোঝাবুঝির শিকার। সে মেঘলা সেই ভাবছিল অবিশ্বাসী, সেই আসলে সে যা ভালোবাসার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে। মীরা ডায়েরির শেষ পাতায় এসে থামলো। সেখানে লেখা ছিল, যদি কোনো দিন আমার মেয়ে বা ছেলে এই ডায়েরিটা খুঁজে পায় তাহলে শুধু এতটুকুই বলবো, ভালোবাসা কখনো নিঃশব্দ নয়, এটি সময়ের কোথাও না কোথাও রয়ে যায়। আমি চাই না কেউ একজন রুদ্রকে আমার ভালোবাসার কথা জানাক। যদি আমি তা না পারি তাহলে আমি পরিবর্তনে কেউ সত্যিটা বলুক। মীরার গায়ে কাঁটা দিয়ে উঠল। তারপর বাবা চলে গেছে, মেঘলাও নেই, কিন্তু সত্যিটা জানার অধিকার রুদ্রের ছিল। এখন সে কি করবে? তবে এক ব্যাপারটা সে বুঝতে পারল, নিঃশব্দ ভালোবাসা কখনো সত্যিকারের নিঃশব্দ ছিলই না, এটা শুধু সময়ের অপেক্ষা ছিল প্রকাশ পাওয়ার জন্য। এই মোড় কেমন লাগলো? চাইলে আরও নতুন টুইস্ট চরিত্র যোগ করতে পারি। মীরা ডায়েরিটা শক্ত করে ধরে বসে আছে। তার মনে হচ্ছে সে একটা ভুল বোঝাবুঝির ভার বইছে, একটা ভালোবাসা যা তার বাবা সারা জীবন ভুল বুঝে এসেছেন। কিন্তু এখন কি করবে? রুদ্র আর মেঘলা নেই, কিন্তু যারা এর সত্যি লুকিয়েছেন তারা কি এখনো বেঁচে আছে? মীরা ঠিক করলো সে হার মানবে না, সে সত্যিটা সবার সামনে আনবে, সে তার বাবার নিঃশব্দ ভালোবাসাকে সত্যের আলোতে আনবে। মীরা প্রথমে গেল তার দাদুর পুরনো বাড়িতে। সেখানে এখনও তার দাদার একটা পুরনো বন্ধু থাকেন, নবাব চৌধুরী। তিনি একসময় মীরার দাদার খুব কাছের ছিলেন। মীরা দরজায় টোকা দিলেন। বৃদ্ধ নবাব চৌধুরী দরজা খুললেন, চোখে বিস্ময়। তুমি রুদ্রের মেয়ে? মীরা মাথা নাড়ল। আমি সত্যি জানতে এসেছি। বৃদ্ধ একটু চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, এসো, তোমাকে আজ অনেক বছর আগে এই গল্প শোনাই। চায়ের কাপে হাত নবাব চৌধুরী বলতে শুরু করলো, তুমি জানো তোমার দাদু কখনো মেঘলাকে পছন্দ করতেন না, কিন্তু সে একা ছিলেন না, তার পরিবারও চাইতো না এই সম্পর্ক হোক। একদিন রুদ্র যখন তোমার দাদুর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায় তখন তিনি রুদ্রকে অপমান করে ফিরিয়ে দেন। কিন্তু এটা শুধু অপমান ছিল না, এটা ছিল একটি হুমকি। তাদের দাদু আর মেঘলার পরিবার এক হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, যদি মেঘলা রুদ্রকে ছেড়ে না যায় তাহলে তারা রুদ্রের জীবন ধ্বংস করে দিবে। মীরার হাত মুড়ে হয়ে গেল। তারা কি করেছিল? তারা রুদ্রের ক্যারিয়ার নষ্ট করার জন্য অনেক কিছু করেছিল, এমনকি ভয় দেখিয়েছিল যে যদি মেঘলা রুদ্রকে না ছাড়ে তাহলে রুদ্রের ক্ষতি করবে। মেঘলা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। ও বুঝতে পেরেছিল ও যদি চলে না যায় তাহলে রুদ্রকে মারাত্মক সমস্যায় পড়তে হবে। তাই ও নিজে থেকে রুদ্রকে ভুলে বুঝতে বাধ্য করলো যাতে রুদ্র ওকে ঘৃণা করবে, ওর জন্য নষ্ট করা হবে। মীরার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তার মানে মেঘলা বাবাকে ভালোবাসতো, কিন্তু তাকে রক্ষা করার জন্য নিজে কষ্ট পেল। নবাব চৌধুরী দীর্ঘশ্বাস পেলেন। হ্যাঁ, আর সেটাই ওর সবচেয়ে বড় আত্মত্যাগ ছিল। মীরা বাড়ি ফিরে এলো। তার ভেতর অদ্ভুত এক অস্থিরতা। তার বাবার জীবনের সবচেয়ে বড় সত্য এতদিন অজানা ছিল। সে ডায়েরিটা আবার খুলল। সে পাতায় মেঘলা লিখেছিল, আমি জানি না আমার পরিবর্তনে রুদ্রকে সত্যি বলবে, কিন্তু আমি চাই কেউ একজন ওকে বলুক। আমি কখনো ওকে ছেড়ে যেতে চাইনি। মীরা জানতো তার বাবা বেঁচে থাকলে সে নিজে এই সত্যি বলতে, কিন্তু এখন সে কি করবে? সে কি এই গল্পে প্রকাশ করবে? সে কি আর বাবার নিঃশব্দ ভালোবাসাকে আর জীবন্ত করবে? কখনো তার মনে এলো সে একজন লেখক। সে চাইলেই তার বাবার কাছে যেতে পারবে না, কিন্তু সে চাইলে তার গল্প সবার কাছে পৌঁছে দিতে পারবে। সে ঠিক করলো নিঃশব্দ ভালোবাসা এখন আর নিঃশব্দ থাকবে না, সে সত্যিটা পৃথিবীকে জানাবে। মীরা তার ডেস্কে বসলো। তার সামনে খোলা পাতা। সে কলম তুলে প্রথম লাইন লিখলো, এটা শুধু একটা প্রেমের গল্প নয়, এটা এক নিঃশব্দ আত্মত্যাগের গল্প যা এতদিন চাপা পড়েছিল। তার চোখে জল, কিন্তু মুখে একটা শান্তির হাসি, কারণ সে জানতো আজ নিঃশব্দ ভালোবাসা সত্যি সত্যি কথা বলবে।